হ্যালো, সবাইকে ডিজিটাল পার্টের দ্বিতীয় ভিডিওতে স্বাগত। প্রথম ভিডিওতে আপনাদের অনেক অনেক শুভকামনা পেয়েছি, সমর্থন পেয়েছি, খুবই ভালো লাগলো। ভিডিওর হেড বা থাম্বস দেখেই বুঝতে পেরেছেন যে এই ভিডিওতে আমাদের দেশের নির্বাচনে ভোটার উপস্থিতি কিভাবে বাড়ানো যায় সেই নিয়ে কথা বলবো। আপনারা যারা প্রথম ভিডিওটা দেখেছেন তারা হয়তো ভাবছেন প্রথম ভিডিওতে যেহেতু রাজনৈতিক দল গড়ার ঘোষণা দিয়েছি, তো এই ভিডিওতে নিশ্চয়ই দলের নীতিমালা কার্যক্রম কি হবে সেই নিয়ে কথা বলবো। অবশ্যই বলবো, সে নিয়েও কথা বলবো, বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, তার জন্য অনেক অনেক সময় আছে, কারণ আমরা তো এখনই নিবন্ধন নিতে যাচ্ছি না। তো একটা রাজনৈতিক দলের প্রধান এবং প্রথম একটা চিন্তা জায়গা হলো নির্বাচন। আপাতত ছোটখাটো নির্বাচন, এই যেমন মেয়র ইলেকশন, ডাকসু, জাকসু, চেয়ারম্যান বা মেম্বার ইলেকশন, এই নিয়ে কথা বলছি না, একেবারে সরাসরি সংসদীয় নির্বাচনই চলে যায়। আমাদের দেশে একমাত্র সংসদীয় নির্বাচনেই সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়, যেখানে দেশের প্রায় শতভাগ মানুষেরই অংশগ্রহণ করার কথা, কিন্তু আদতে তা হয় না। কেন এমন হয় তা নিয়ে থাকবে বিস্তর আলোচনা এবং থাকবে কিছু সমাধানের পথও। ভিডিও একটু বড় হতে যাচ্ছে, ধৈর্য ধরে দেখুন, আশা করি আপনার ভালো লাগবে। শুরুতেই সংক্ষেপে বিগত কয়েকটা নির্বাচনের ইতিহাস তুলে ধরি। বিভিন্ন গণমাধ্যমের খবর ও উইকিপিডিয়া তথ্য অনুযায়ী নবম জাতীয় সংসদে সব থেকে বেশি ভোট পড়েছে, আর ষষ্ঠ জাতীয় সংসদে সব থেকে কম ভোট পড়েছে। স্বাধীনতার পর 1973 সালে প্রথম যে ভোট গ্রহণ হয়, সেখানেও দেখা যায় মাত্র 54% ভোট পড়েছিল। এই যে ভোট কম পড়া বা বেশি পড়া, এই তথ্য নিয়েও আছে নানা রকমের তর্ক বিতর্ক। প্রায় প্রতিটি ভোটেই থাকে ব্যাপক কারচুপির অভিযোগ। এই যে গত 2-3 টার্ম আওয়ামী লীগ সরকারের অধীনে যে ভোট অনুষ্ঠিত হয়, সেখানে বিএনপি সহ সমমনা বেশ কয়েকটি দল অংশগ্রহণই করে নাই, তাই স্বাভাবিকভাবে সেখানেও ভোটারের উপস্থিতি কম ছিল। এই কথাগুলো আপনারা সকলেই জানেন। আমি এখানে কথাগুলো তোলার কিছু কারণ আছে, সেটা বোঝানোর জন্যই এই পরিসংখ্যানগুলো সামনে আনার প্রয়োজন হলো। পরিসংখ্যান অনুযায়ী আপনারা এটা বুঝলেন কোনো ভোটেই শতভাগ মানুষের উপস্থিতি ছিল না এবং কোথাও কোথাও ম্যানিপুলেট করারও অভিযোগ আছে। এই যে আওয়ামী লীগ সরকারের নির্বাচন বা বিএনপি সময়ের নির্বাচন, এদের সবার নির্বাচন নিয়ে এক এক দলকে কারচুপির অভিযোগ করে আসছে। এগুলো বাদ দিয়ে যদি বলি, বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন যেটা স্বাধীনতার পর 1973 সালে 7ই মার্চ অনুষ্ঠিত হয়, সেখানে কেন মাত্র 55% মতো ভোট পড়েছিল? তখন তো আমরা স্বাধীন, আমরা স্বতঃস্ফূর্ত। এর কয়েকটি কারণ আমি খুঁজে বের করেছি, আপনারাও আমার সাথে মিলিয়ে দেখতে পারেন কারণগুলো ঠিক আছে কিনা। প্রথমত, যুদ্ধবিধ্বস্ত একটা দেশ যার তেমন কোনো অবকাঠামোগত উন্নয়নই ছিল না, সেখানে আবার ভোট। দেশ স্বাধীন হওয়ার পর প্রায় 2 বছর হয়ে গেছে, তখনও দেশের বেশিরভাগ মানুষ ক্ষুধার দারিদ্রতার সাথে সংগ্রাম করছিল। তাদের কাছে ভোট আর কতটা গুরুত্ব পাবে? বহু মানুষ বাড়িঘর ছেড়ে বিভিন্ন স্থানে শরণার্থী হিসাবে ছিল, তাই তাদের বড় একটা অংশ ভোটার তালিকায় যুক্ত হতে পারে নাই। যেহেতু যুদ্ধ পরবর্তী একটা অবস্থা, তাই দেশের যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই নাজুক। ভোটার তালিকা করা ছিল একটা ভীষণ চ্যালেঞ্জের কাজ, তাই বেশিরভাগ মানুষই সেই কারণে বাদ পড়ে যায়। রাজনৈতিক একচেটিয়া প্রভাব। তখন আওয়ামী লীগ যেহেতু যুদ্ধে লিড দিয়ে দেশকে স্বাধীনতা এনে দেয়, তাই তাদের একটা প্রভাবও ভোট কম পড়ার একটা বড় কারণ। কারণ অনেক এলাকায় আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায়, তাই সেখানকার ভোটারদের ভোট দেওয়ারই প্রয়োজন হয় নাই। ভোট কম পড়ার আরো একটা কারণও আছে, সেটা হলো জামায়াতে ইসলামী দল তখন সরাসরি স্বাধীনতার বিরোধিতা করেছিল। যদিও নির্বাচনে জামাতের দল নিষিদ্ধ, কিন্তু তাদেরও তো কিছু সমর্থক ছিল, তারাও তখন ভোটে অংশগ্রহণ থেকে বিরত ছিল। আর এই জন্য আরো কিছু কম অংশগ্রহণ হয় নির্বাচনে। এত কিছু বলা বা বোঝানোরও একটা উদ্দেশ্য আছে, আর তা হলো ভোটারের উপস্থিতি যদি শতভাগের কাছাকাছি আনা যায়, তাহলে সেই দেশের রাজনৈতিক অবস্থাই বদলে যাবে। দেশের গণতন্ত্রে বসন্তের সুবাতাস বইতে বাধ্য। তাহলে সেটা কারা পারবে? ভোটাররা। আর ভোটার হলাম আমরা, তার মানে আমরাই পারি। এখন আপনি বলতে পারেন তা কখনো সম্ভব না। একদম ঠিক, বর্তমানে যেভাবে চলছে সেভাবে একদমই সম্ভব। এতক্ষণে ভিডিওটির মূল টপিকে আসলাম। এতক্ষণ যা শুনলেন বা দেখলেন তা ছিল মূল টপিকে যাওয়ার আগে সমস্যার কথা। এখন শুনবেন কিভাবে সমাধান করা যায়। প্রথমেই বলি,
যে পদক্ষেপগুলোর কথা এখন আলোচনা করব সেটি মূলত নির্বাচন কমিশন এবং সরকার মিলেই ঠিক করবে। আর যদি আমরা সত্যি দল গঠন করি বা করতে পারি আর সরকার পরিচালনা করতে পারি, তাহলে আমরা এগুলোর প্রয়োগ নিশ্চয়ই করব। জাতীয় নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন, এই 3 দিন সরকারি ছুটি ঘোষণা করতে হবে। কেন সেটাও বুঝিয়ে বলছি। আমাদের দেশের বেশিরভাগ মানুষই ঢাকা কেন্দ্রিক জীবিকা নির্বাহ করে থাকে, পাশাপাশি আঞ্চলিক শহরগুলোতেও চাকরি করে। তো সেই চাকরির সুবাদে সেখানেই তারা থেকে যায়। তাই ভোটের ওই একদিনের ছুটিতে তাড়াহুড়া করে অনেকেরই ভোটে আগ্রহ থাকে না। এই কাজটা যে কোনো নির্বাচন কমিশন বা সরকার চাইলেই করতে পারে। 3 দিনের ছুটির আরো কয়েকটা কারণও আছে। সবাই যেমন ঈদের ছুটিতে বাড়ি যায়, অনেকটা তেমনি ভোটের আগের দিন সবাই আস্তে ধীরে বাড়ি যাবে, কোনো প্রকার তাড়াহুড়া ছাড়াই। নির্বাচনের দিনও তো ছুটি, আরাম করে ধীরে সুস্থে ভোট দিল। যদি পরদিনই অফিস খোলা থাকতো, তাহলে অনেকেই সেই দিনই আবার কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে যাবে। তাহলে পরিবহন ব্যবস্থা যারা থাকবেন তাদের আর ছুটি কাটানো হলো না, তাদের ভোট মিস হয়ে যাবে। তাই ভোটের আগের দিন যেহেতু ছুটি, সারাদিন সারা রাত গাড়ি চালিয়ে ভোটের দিন পাবলিক পরিবহনও বন্ধ থাকলে পরিবহন শ্রমিকরাও ভোট দিতে পারলো। ভোটের ফলাফল যাই হোক, ভোটের পরদিন যেহেতু ছুটি, সেদিন আবার সবাই কর্মস্থলে কোনো প্রকার তাড়াহুড়া ছাড়াই ফিরতে পারবে। এই 3 দিন সকল ধরনের পর্যটন কেন্দ্র, হোটেল, মোটেল, রেস্টুরেন্টও বন্ধ থাকবে। যেহেতু এই 3 দিনের একটা ছুটি থাকবে, তাই অনেকেই চাইবে একটা ফ্যামিলি ট্যুর দিয়ে আসতে, এটা ভেবে যে আমার কি, ভোটে কে জিতুক বা হারুক। তাই পর্যটন কেন্দ্র, হোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকলে অনেকাংশেই ঘোরাঘুরি বন্ধ হয়ে যাবে। তাই এখানেও আপনি একটু বড় অংশের ভোটারের উপস্থিতি বাড়াতে পারবেন। পাশাপাশি এই যে পর্যটন কেন্দ্র বা হোটেল, রেস্টুরেন্ট, এদের একটা বড় অংশ কর্মী, এরাও অনেকেই ভোট দেওয়ার সুযোগ পাবে, আর তার কারণে আরো কিছু ভোটার বাড়বে। এখন কিছু কিছু হোটেল বা রেস্টুরেন্ট বাধ্যগত খোলা রাখতেই হবে, কারণ অনেক দেশি বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক আসবেন ভোট পর্যবেক্ষণ করতে। তাদের থাকা খাওয়ার সুবিধার্থে 2-4টা হোটেল, রেস্টুরেন্ট অনুমতি সাপেক্ষ খোলা রাখতেই হবে। তবে তাদের কর্মীরা ভোট থেকে বিরত থাকবে না, সেই আইডিয়া নিয়েও সামনে আলোচনা করব।